আসসালামু আলাইকুম। প্রথমে সবাই আমাকে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমার কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আমি প্রথমে এখন পড়াবো টাইপ 2। আমি একদম প্রথম থেকে সবই পড়াবো। টাইপ 2 থেকে আমাদের আলোচনা শুরু হবে। টাইপ 2 হচ্ছে মাস্ট টু নো। মাস্ট টু নো মানে হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। টাইপের পাশে লিখে রাখেন মাস্ট টু নো। আচ্ছা, টাইপ 2 মাস্ট টু নো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে মানসিক দক্ষতায়। আচ্ছা, টাইপ 2টা আমরা কখন ইউজ করব? আপনাকে যদি পরীক্ষায় কততম পদ, কোন পদ কিংবা পদ সংখ্যা, কোন পদ কিংবা পদ সংখ্যা, এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস যদি বের করতে পারে, খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো সবাই শোনেন। পরীক্ষায় যদি আপনাকে কততম পদ, কোন পদ, পদ সংখ্যা, এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস যদি বের করতে বলে, হয় বলবে কততম পদ বের করতে, নাইলে বলবে কোন পদ বের করতে, নাইলে বলবে পদ সংখ্যা বের করতে। এরূপ ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1। তাহলে আমরা সূত্রটা শিখলাম কি? টাইপ 2তে যদি পরীক্ষায় কখনো কততম পদ বের করতে বলে কিংবা কোন পদ বের করতে বলে, অথবা যদি পদ সংখ্যা বলে, কততম পদ, কোন পদ কিংবা পদ সংখ্যা, এই তিনটা জিনিসের যদি যে কোনো একটা জিনিস বের করতে বলে তাহলে আমার সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1। মানেটা কি? অঙ্ক নাম্বার 1। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা অনেকভাবে আসতে পারে পরীক্ষায়। আমি সবগুলো টাইপি পরীক্ষার প্রশ্ন 1 নম্বরে দিয়ে দিছি। আমি 1-এর প্রথমটা দেখাচ্ছি, বাকি প্রশ্নগুলো সবাই একই নিয়মে সমাধান করবেন। আচ্ছা, 1 নম্বরে কি বলছে? 1 নম্বরে বলছে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 প্লাস 111। বলা হয়েছে ধারাটির পদ সংখ্যা কত, এই ধারাটির পদ সংখ্যা কত। আচ্ছা, আমি কি বলছি? কততম পদ, কোন পদ কিংবা পদ সংখ্যা, যে কোনো কিছু যদি চাই তাহলে আমার সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1। আচ্ছা, প্রথম পদকে, এইটা হচ্ছে আমার প্রথম পদ, প্রথম পদ, আর এইটা হচ্ছে কি আমার শেষ পদ। এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার শেষ পদ। তাহলে শেষ পদ পাইলাম কত? 111। প্রথম পদ পাইলাম কত? 13। আচ্ছা, এখন হচ্ছে পার্থক্য। পার্থক্য মানে কি? পার্থক্য মানে সবাই একটু নোট লিখে নেন। পার্থক্য মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমরা যখনই টাইপ 2 এর কোনো ম্যাথ করব তখন এই পার্থক্যটা আলাদা আমরা বের করবো কিভাবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমার দ্বিতীয় পদ হচ্ছে কত? 20, প্রথম পদ হচ্ছে 13। তাহলে আমার পার্থক্য আসলো কত? 7। তাহলে পার্থক্য বলতে পারেন, এটাকে সাধারণ অন্তরও বলতে পারেন। সাধারণ অন্তরেরও গল্প একই। সাধারণ অন্তর মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আপনি এটাকে পার্থক্য নামও দিতে পারেন, সাধারণ অন্তরও বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। কারো কাছে যদি পার্থক্য মনে রাখা সহজ হয় তাহলে পার্থক্য হিসাবে মনে রাখবেন নিচেরটা। কেউ যদি এটাকে সাধারণ অন্তর হিসাবে মনে রাখতে চান সেটাও মনে রাখতে পারেন। আচ্ছা, তাহলে পার্থক্য কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আসলে কত আসে? 7 প্লাস 1। আচ্ছা, 111 থেকে যদি 13 আমরা বিয়োগ করি তাহলে আসে কত? 98 ডিভাইডেড বাই 7 প্লাস 1। 7 দিয়ে 98 কাটা 14, তাহলে 14 আর 1 কত? 15। তাহলে পদ সংখ্যা কয়টা? 15টা। তাহলে আপনারা যদি কখনো পদ সংখ্যা বাইর করতে বলে তাহলে আমাদের সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1।
এই হলো আমার প্রথম পদ 13, এই হলো আমার শেষ পদ 111। পার্থক্য বা সাধারণ অন্তর একই কথা। পার্থক্য বাইর করছি কিভাবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে পার্থক্য পাইলাম কত, 7। ভ্যালুগুলো বসাই দিলে অঙ্কটা শেষ। এখন এই 1 নম্বর এক্সাম্পলটা দেখেন আরো কতভাবে আসতে পারে, একটু প্রশ্নগুলো দেখেন। এত ধারাটির শেষ পদ 111 হলে পদ সংখ্যা কত, এইভাবে আসতে পারে। ধারাটির কততম পদ 111, ধারাটির কোন পদ 111, যেভাবেই আসুক না কেন আমাদের গল্প হচ্ছে একই। কততম পদ বলুক, কোন পদ বলুক, পদ সংখ্যা বলুক, যেই বলুক না কেন সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1। এবার ভ্যালুগুলো বসাই দিলেই গান শেষ। সবাই যদি 1 নম্বর এক্সাম্পলটা বুঝে থাকেন, এই টাইপের অনেক কিছুই বোঝা হয়ে গেছে। সবাই একটু কমেন্টস করেন একদম এভাবে, এক্সাম্পল 1 ডান। আমি ঠিক যেভাবে কমেন্টসটা করছি লিখছি ঠিক এভাবে কমেন্টস করেন, এক্সাম্পল 1 ডান। সবাই একটু এভাবে কমেন্টস করেন তো, এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান লিখবেন সবাই। আচ্ছা, আমরা এক্সাম্পল 1 সবাই বুঝে গেছি। এবার আসেন এক্সাম্পল নাম্বার 4, 4 নম্বর এক্সাম্পলটা করব। সবাই ভাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো বুঝবেন, ক্লাস শেষে দেখবেন যেই টাইপটা পড়াইছি একদম ইজিলি পেরে গেছেন। 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে 11 প্লাস 9 প্লাস 7 প্লাস 5, 7 প্লাস 5 প্লাস ডট ডট ডট, ধারাটির কোন পদ -3, ধারাটির কোন পদ -3। আচ্ছা, বিষয়টা একটু বোঝেন। সামথিং কিছু একটা সিরিজ দিয়ে বলছে এই ধারাটির কোন পদ -3। আচ্ছা, আমরা ভাই কি শিখছি, আমরা শিখছি যদি পদ সংখ্যা বের করতে বলে, কততম পদ বলে, কিংবা যদি কোন পদ বলে, তাহলে আমাদের সূত্র কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1। এই শিখছি না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার প্রথম পদ, প্রথম পদ। তাহলে আমি প্রথম পদ পেয়ে গেলাম। পার্থক্য বের করার গল্প ছিল কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। পার্থক্য বের করার গল্প ছিল কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে ভাই এটাকে দ্বিতীয় পদ কত 9, প্রথম পদ হচ্ছে কত 11, তাহলে আসে কত, পার্থক্য হচ্ছে -2। তাহলে আমরা পার্থক্য পাইলাম, প্রথম পদও পাইলাম, তাই না? এখন কথা হচ্ছে শেষ পদ কোনটা, বিষয়টা লক্ষ্য করে। আগের অঙ্কটাতে সরাসরি শেষ পদ দেওয়া ছিল 1 নম্বরে, এবার কিন্তু সরাসরি শেষ পদ দেওয়া নাই। এবার কি বলছে, 11 প্লাস 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 ধারাটির কোন পদ -3। এই যে পদটা লেখা আছে না, এইটাই হচ্ছে আপনার শেষ পদ। কারণটা কি, আপনাকে যে সিরিজটা দিছে, বেসিক্যালি সিরিজটা হচ্ছে এরকম, 11 প্লাস 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 -3। এই সিরিজটার মানে যা, এই ধারাটির কোন পদ -3, এটা একই কথা। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে যদি কখনো এই ধরনের কোশ্চেন দেয়, এই ধারাটির কোন পদ -3 অথবা এই ধারাটির কততম পদ -3, তাহলে এইটা হচ্ছে আমার শেষ পদ। তাহলে শেষ পদ পাইলাম কত, -3। প্রথম পদ কত, 11, পার্থক্য কত, -2 প্লাস 1। তাহলে -3 আর -11 তে আসে কত, -14 ডিভাইডেড বাই -2 প্লাস 1। এই মাইনাস কাটা যায়, 2 দিয়ে 14 কাটলে 7, 7 আর 1 যোগ করলে হচ্ছে 8। তাহলে এই ধারাটির কোন পদ -3, 8তম পদ, মানে 8 পদ হচ্ছে -3। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আমাদের সামারিটা কি দাঁড়াইলো, সামারিটা দাঁড়াইলো পদ সংখ্যা বলুক, কততম পদ বলুক বা কোন পদ বলুক, অলওয়েজ সূত্র কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1। প্রথমটা হলো আমার প্রথম পদ, লাস্টেরটা হচ্ছে আমার শেষ পদ। পার্থক্য কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। যদি সরাসরি দিয়ে দেয় তাহলে তো প্রথমটা প্রথম পদ, শেষটা শেষ পদ।
কিন্তু সরাসরি না দিয়ে যদি এরকম দেয়, তাহলে ধারাটির কোন পদে, যে লাস্টে যেটা দেয়া আছে বা কততম পদ, এইটাই হচ্ছে আমার শেষ পদ। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 4 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 4 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। আমি ঠিক যেভাবে কমেন্টস করতে বলবো আপনারা ঠিক সেভাবে কমেন্টস করবেন। ইনশাল্লাহ ম্যাথ হাতে কলমে সবাইকে শিখানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এক্সাম্পল 4 ডান হয়েছে। এইবার আমরা আজকের ক্লাসের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সেটা হচ্ছে টাইপ 2 এর কেস 2। কেস 2 পাশে লেখেন সুপার ইম্পর্টেন্ট, এবং কেস 2 সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন। কেস 2 সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন। আপনাকে 11 নম্বর কোশ্চেনটা যদি আমি এরকম দিতাম, বা খুব মনোযোগ সহকারে বুঝেন কেস 2, এটার পাশে প্রয়োজনে লিখতে পারেন বি কেয়ারফুল। বি কেয়ারফুল মানে এখানে আপনারা পরীক্ষায় ভুল করেন। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা যদি আমি এরকম দিতাম 15, 18, 21 ... .69, এই ধারাটিতে মোট কতটি পদ আছে? আপনাকে যদি আমি এই কোশ্চেন দিতাম এই ধারাটির পদ সংখ্যা কত, এরকম সামথিং একটা দিছি 15, 18, 21 ... .69, এরকম যদি প্রশ্ন দিতাম তাহলে আপনি কি করতেন ভাইয়া? এটা হচ্ছে আপনার প্রথম পদ, এটা হচ্ছে আপনার শেষ পদ। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 18, প্রথম পদ হচ্ছে 15, তাহলে আমার পার্থক্য কত? 3। এখন সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1 করে দিলেই গল্প শেষ, তাই না? তারপরে আপনাকে যদি আমি 11 নম্বর কোশ্চেনটা এভাবে দিয়ে বলতাম এই ধারাটির পদ সংখ্যা কত, আপনি খুব সহজেই পারতেন, তাই না? সবাই পারতাম না? আচ্ছা, এখন একটু খেলা দেখেন। এই একই প্রশ্ন শুধু একটু ভাষা চেঞ্জ করেছে। কি বলছে? 15 থেকে 69 পর্যন্ত, 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? যা 3 দ্বারা বিভাজ্য। ভাইয়া খুব মনোযোগ সহকারে গল্পটা বুঝেন। 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? কি দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। এরকম কেস 2 যদি কোনো কোশ্চেন আসে কোনো কিছু দ্বারা বিভাজ্য বলছে 3, তাহলে প্রথমে দেখেন 15, এটা কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 15 তো 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমার গল্প শুরু হবে কি দিয়া? 15 দিয়া। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য মানে কি? 15-এর পরেরটা হইতে হবে কত? 18, তারপরেরটা হইতে হবে কত? 21, কারণ 15 কি 3 দ্বারা বিভাজ্য, 18 3 দ্বারা বিভাজ্য, 21 3 দ্বারা বিভাজ্য। তার মানে প্রথমে আপনাকে দেখতে হবে ফার্স্টে যেই পদটা দেয়া আছে এটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে প্রথমটা 3 দ্বারা বিভাজ্য হয়েছে, তাহলে পরেরটা হবে কি? 15 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, পরেরটা কি 18, তারপরেরটা কি 21, এরকম করতে করতে 69 শেষ পদটা দেখেন, এটাও কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আলটিমেটলি তখন সিরিজটা হচ্ছে এইটা। আমি কি বুঝাইতে পারছি? যেহেতু 3 দ্বারা বিভাজ্য বলছে, তার মানে আপনার কাজ হচ্ছে 15 থেকে 69-এর মধ্যে 3 দ্বারা যেই পদগুলো, যেই ডিজিটগুলো বিভাজ্য হয় এইটার সিরিজ বানাইতে হবে। তাহলে আমরা 15-তে 3 দ্বারা বিভাজ্য পাইলাম, 69-তেও 3 দ্বারা বিভাজ্য পাইলাম। এখন আপনি আগের যে সূত্র শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1 এর সাহায্যে তো করতে পারবেন, পারবেন না? সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে বিষয়টা হচ্ছে কি, যদি এরকম একটা কোশ্চেন দেয় 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য, আপনার তখন কাজ কি? প্রথমে দেখবেন 15 3 দ্বারা বিভাজ্য কিনা, হয়েছে, মোস্ট ওয়েলকাম। তারপর শেষ পদ 69 কি 3 দ্বারা বিভাজ্য কিনা, হয়েছে, মোস্ট ওয়েলকাম। এইবার বাকি অংশ আমরা আগের নিয়মে করব। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার আসেন অঙ্ক নম্বর 14, তাইলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। 14 খুব মনোযোগ সহকারে দেখেন। 14তে কি বলছে? 14তে বলছে 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? বিভাজ্য সংখ্যা কয়টি? আচ্ছা, তাহলে প্রথমে আসেন 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তাহলে আপনি 1 থেকে 100 এই প্রথমে তো সিরিজটা দ্বারা করাবেন। ফার্স্টে আমি বলছি কি
প্রথমে যেই ডিজিটটা দেওয়া থাকবে দেখবেন এটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা। 1 কি 3 দ্বারা বিভাজ্য না, 1 তো 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 1 কি নেওয়া যাবে, নেওয়া যাবে না। তাহলে 1 এর পর কি 2, 2 কি 3 দ্বারা বিভাজ্য না, তাও তো বিভাজ্য না। 3 কি 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, তাহলে সিরিজ শুরু হবে কত দেয়া, 3 দিয়া। তাহলে প্রথমটা 3 হলে তারপরেরটা 6, তারপরেরটা 9। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখবো ফার্স্ট পার্টটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি হইতো আলহামদুলিল্লাহ, তাহলে 11 নম্বর অঙ্কের মতো প্রথমটা নিয়ে নিতাম। যদি না হয় তাহলে প্রথমটা না হলে পরেরটা দেখবো। 1 হয় নাই, 2, 2 কি হয় না, 3, 3 হয়, নিলাম 3। আচ্ছা, এবার শেষ পদ 100, 100 কি 3 দ্বারা বিভাজ্য হয়, 100 তো 3 দ্বারা বিভাজ্য হয় না। তাহলে 100 এর আগে কি 99, 99 কি 3 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ 99 তো 3 দ্বারা বিভাজ্য হয়। যদি 99 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার শেষ পদ হচ্ছে 99। যদি কোনো কারণে 99 বিভাজ্য না হইতো তাহলে আবার তার আগের পদ দেখতাম 98, 98 না হলে তার আগেরটা দেখতাম 97। তার মানে সামারিটা কি, সামারিটা হচ্ছে যখনই কোনো এরকম একটা স্পেসিফিক ডিজিট দিয়ে বলবে এত দ্বারা বিভাজ্য কিনা, তখন প্রথম পদ এবং শেষ পদ দুইটাই এই 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে 1 থেকে 100 ভিতর আমার প্রশ্নের প্রথম পদ ছিল 1, কিন্তু 1 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 1 না, 2ও না, 3 3 দ্বারা বিভাজ্য। তাহলে খেলা শুরু হবে কত দিয়া, 3 দিয়া। তাহলে আমার প্রথম পদ কত, 3। শেষ পদ দেওয়া আছে 100 প্রশ্নতে, 100 তো 3 দ্বারা বিভাজ্য না। 100 এর আগে কি 99, 99 3 দ্বারা বিভাজ্য, এজন্য শেষ পদ হবে কত, 99। আচ্ছা, এবার আসেন পার্থক্য। পার্থক্য কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 6 - 3, দ্যাট মিনস 3। এখন সূত্র কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1। সবাই যদি পুরো বেসিকটা বুঝে থাকেন তাহলে একটু লেখেন বিডান। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমি আরো একটা এক্সাম্পল করাবো, একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন বিডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো বিডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন বিডান। আচ্ছা, বিডান লিখতে থাকেন। আমি আরো একটা এক্সাম্পল দেখাই, পুরোটা ক্লিয়ার করে দেবো। আমি আবারও বলতেছি ভাইয়া, কেস টু কিন্তু বি কেয়ারফুল। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসলে কিন্তু ভুল করার চান্স অনেক বেশি। আচ্ছা, যদি 12 নম্বর কোশ্চেনটা আসে, 12 নম্বর কোশ্চেনটাতে কি দেওয়া আছে, 12 নম্বর কোশ্চেনে বলছে 12 ও 96 এর মধ্যে, 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 12 ও 96 এর মধ্যে, তার মানে খেলা শুরু হয়েছে 12 দিয়া, শেষ হয়েছে 96 দিয়া। প্রশ্ন তো তাই বলছে, 12 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আমরা শিখছি কি, যখনই কোনো একটা কিছু দ্বারা বিভাজ্য বলবে প্রথম কাজ 12, 12 কি 4 দ্বারা বিভাজ্য হয়, হয়, তাহলে তো আমরা 12 নিতে পারবোই, হইলে তো কোনো ঝামেলা নাই রে ভাইয়া। আচ্ছা, শেষ পদ 96, এটা কি 4 দ্বারা বিভাজ্য হয়, হয়, তাহলে তো কোনো সমস্যাই নেই। তার মানে যা দ্বারা বিভাজ্য বলবে আপনি প্রথমে দেখবেন প্রশ্নের প্রথম পদটাকে সেটা দ্বারা বিভাজ্য কিনা, হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে পরেরটা দেখবো, সেটা না হলে তারপরেরটা দেখবো, সেটা না হলে তারপরেরটা দেখবো। আচ্ছা, তারপর কি শেষে যেটা দেয়া আছে সেটা দ্বারা কি 4 দ্বারা বিভাজ্য কিনা, যদি হয় আলহামদুলিল্লাহ, না হইলে কি তার আগের পদটা দেখবো, আগের ডিজিটটা দেখবো, সেটা না হলে তার আগের ডিজিটটা দেখবো। তাহলে এখন এইটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার শেষ পদ। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে 16 থেকে 12 যদি বিয়োগ করেন, দ্যাট মিনস হচ্ছে পার্থক্য হইলো 4। আরো যদি সোজা বাংলা করেন, পার্থক্য হইলো যত দ্বারা বিভাজ্য বলবে, যদি 4 দ্বারা বলে তাহলে কি 12 16 20 24, 3 দ্বারা বলতো 12 15 18, তাহলে কি পার্থক্য চাইলে আপনি এই যত দ্বারা বিভাজ্য বলতেছে সেটাও সরাসরি লিখতে পারেন, যদি কষ্ট করে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ না করেন। আমি কি বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি তাহলে টাইপ 2 থেকে ইনশাল্লাহ যেমন কোশ্চেনে আসুক আমরা কি সবাই পারবো কিনা, সবাই ফিডব্যাক দেন টাইপ 2 কি ইনশাল্লাহ ফাইনালি ডান কিনা। যদি সম্পূর্ণটা বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। তাহলে টাইপ 2 থেকে কি কি অ্যাঙ্গেলে কোশ্চেন আসতে পারে, পদ সংখ্যা বের করা বলতে পারে, কোন পদ বের করা বলতে পারে, কততম পদ বের করা বলতে পারে, সামথিং কিছু একটা দিয়ে বলতে পারে কত দ্বারা বিভাজ্য 3 দ্বারা। এই বিভাজ্যতে কি প্রথম পদ শেষ পদ মিলা যেতে পারে, আবার নাও মিলতে পারে, মিলা গেলে কি 11 12, না মিলা গেলে কি 14। তার মানে আমাদের টাইপ 2 এর কোশ্চেন যেই অ্যাঙ্গেলই আসুক না কেন আমরা কিন্তু ইনশাল্লাহ এখন সব অ্যাঙ্গেলের প্রশ্নই পারি। আপনাদের আমি ঠিক যেভাবে এই টাইপটা পড়াইছি
প্রতিটা টাইপ আমি ঠিক এভাবে ইনশাল্লাহ পড়াবো। কথা কি বুঝছেন? যাতে যেভাবেই কোশ্চেন হোক, যতই কঠিন কোশ্চেন হোক, আপনি জানি সব ধরনের কোশ্চেন ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারেন। কথা কি বুঝতে পারছেন? এই কারণে আমার ক্লাসের নিয়মটা হচ্ছে একটু ভাই ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে। যদি একটু ধৈর্য আর মনোযোগ দিয়ে করেন, এখন আপনারা ইনশাল্লাহ যে কোনো গাইড বইতে আমি ছেড়ে দেই, পদ সংখ্যার সব অঙ্ক ইনশাল্লাহ পারবেন। কথা কি বুঝছেন? এই কারণে আমার সাথে একটু ধৈর্য সহকারে থাকেন। মাঝে মাঝে ক্লাস একটু ডিসকানেক্ট হয়ে যেতে পারে, নেটে একটু সমস্যা হয়ে যেতে পারে। আমাদের তো পিলি অনেক পরে। আমি আজকে যতটুকু পড়াই এতটুকু শেষ করেন। আমি দেখেন অঙ্ক করেছি কয়টা, 1 2 3 4 5টা। এই 5টা অঙ্ক পারলে যে কোনো গাইড বইয়ের পদ সংখ্যা সব ম্যাথ পারবেন। আচ্ছা, এইবার আসেন ভাইয়া টাইপ 3, ধারার সবচাইতে বেসিক টাইপ। খুব মনোযোগ সহকারে সবাই টাইপ 3 দেখবেন, এবং এখানে আমরা একটা বেসিকের ম্যাজিক শিখবো। আপনাদের আমিও ম্যাজিক শিখাবো, অবশ্যই ম্যাজিক শিখাবো, কিন্তু আমার ম্যাজিকের নাম হচ্ছে বেসিকের ম্যাজিক। আমরা বেসিক দিয়া ম্যাজিক শিখবো। এখন টাইপ 3-তে আপনারা একটা বেসিকের ম্যাজিক শিখবেন, ঠিক আছে? প্রথমে আসেন মূল সূত্র। টাইপ 3 এটার পাশে লেখেন মাস্ট টু নো। টাইপ 3 এটার পাশে লেখেন মাস্ট টু নো। আগামী 5 মিনিট সবাই আমার কথা খুব মনোযোগ সহকারে শুনলে টাইপ 3-র ম্যাথ পারার জন্য কোনো ফর্মুলাই লাগবে না। এটা আপনারা খুব ঝামেলার ভিতর থাকে। সমান্তর ধারার n-তম পদের মান নির্ণয়, n-তম পদের মান নির্ণয়। এটা অনেকেই বোঝেন না যে কোনটা n আর কোনটা n-তম পদ। এটা ম্যাক্সিমামই বোঝেন না, এটা বোঝার দরকারই নেই। কিভাবে নাই আমি বুঝাচ্ছি। প্রথমে আসেন আমরা যদি মূল সূত্রটা বলি। মূল সূত্রটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদ সমান সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। এখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে আমার পদ সংখ্যা, d হচ্ছে আমার সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তর কিভাবে বের করে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমি লাস্টে বলে দেবো n আর n-তম পদ কি, সেটাও বলে দেবো। এটা আমাদের লাগবেই না, আমরা যে ম্যাজিক দিয়ে শিখবো। তাহলে আমাদের সমান্তর দ্বারা n-তম পদের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু d, যেখানে a হচ্ছে আমার প্রথম পদ, n হচ্ছে আমার পদ সংখ্যা, d হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কিভাবে বের করে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সবাই খুব মনোযোগ সহকারে এখন আমার কথাগুলো শুনবেন, কারণ আমরা এই সূত্রটা ইউজই করব না। খুব মনোযোগ সহকারে সবাই আমার কথা শুনেন ভাই, আগামী 5 মিনিট খুব মনোযোগ দেন। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা শিখবো এটার নাম হচ্ছে ম্যাজিক মেথড। ম্যাজিক মেথড। আচ্ছা, আমি কয়েকটা পদ লিখি। 12তম পদ, তারপর হচ্ছে 21তম পদ, তারপর হচ্ছে 8ম পদ, তারপর হচ্ছে 3য় পদ। আচ্ছা, আপনার যখনই এরকম সামথিং কিছু একটা আপনাকে পরীক্ষায় বলবে 12তম পদ বের করতে, 21তম পদ বের করতে, 8ম পদ বের করতে, 3য় পদ বের করতে, যখনই বলবে 12তম পদ, সূত্র হচ্ছে a প্লাস, আপনার মূল সূত্র ছিল কি ভাই একটু দেখেন, n-তম পদ সমান সমান কি ছিল? a প্লাস n-1 ইন্টু d। তার মানে একটা a ছিল, এই জায়গায় সামথিং কিছু একটা ছিল, তার সাথে একটা d ছিল। তাহলে a প্লাস d, a প্লাস d, a প্লাস d, a প্লাস d। আমরা যদি n-তম পদের সূত্র ইউজ করতাম তাহলে বিষয়টা তো এরকমই হতো, a প্লাস n-1 ইন্টু d, তাই না? তাহলে যখনই 12তম পদ বলবে সমান্তর ধারার, 21তম বলুক, 8ম বলুক, 3য় বলুক, যাই বলুক, সূত্র কি? a প্লাস d, a প্লাস d, a প্লাস d, সব a প্লাস d। এইবার আসেন মূল খেলা। এই জায়গায় কততম পদ বলছে? 12। যত বলবে তার থেকে এক কম। 12 বললে নিবেন 11, 21 বললে নিবেন 20, 8 বললে নেবেন 7, 3 বললে নিবেন 2। এখন যদি দ্বিতীয় পদ বলে, আমরা দ্বিতীয় পদ বললে কি 2, 2 এর থেকে এক কম নিলে কি 1। সবাই কি বুঝছেন? যদি প্রথম পদ বলে, প্রথম পদ যদি বলে, আচ্ছা আমরা বলছি কি সূত্র? আমাদের সূত্র হচ্ছে a প্লাস d। a প্লাস d এর পর যততম পদ বলবে তার থেকে এক কম নেবো d এর সাথে। 12তম পদ বললে নেবো কত? 11, 21 বললে নেবো কত? 20, 8 বললে নেবো কত? 7, 3 বললে নেবো কত? 2, 2 বললে নেবো কত? 1, 1 বললে নেবো কত? 0। সবাইকে আমার কথা বুঝছেন? ম্যাজিক চার্ট কি বুঝছেন? তাহলে আপনাকে পরীক্ষায় যদি এখন কোশ্চেন দেয় 57তম পদের মান বের করো, 57তম পদ, তাহলে a প্লাস d, 57তম পদ, 57তম পদ, 57তম পদ কি হবে? 57-র এক কম, তার মানে কি a প্লাস 56d।
সবাইকে আমার কথা বুঝছে? তাহলে আমাদের ম্যাজিক মেথডটা কি? সমান্তর ধারার ক্ষেত্রে যখনই কর্ণতম কোন একটা পদের মান বের করতে বলবে আমরা এই সূত্রে যাবই না, এই সূত্রে যাবই না। আমাদের সূত্র কি? a প্লাস ডি। এবার যততম পদ বলছে, যদি 61তম পদ বলে 61 থেকে এক কম কত? 60d। কথা কি সবাই বুঝছেন? যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো ম্যাজিক মেথড ডান। এরপর এই ম্যাজিক মেথডটা আমি কিভাবে বেসিক দিয়ে বানাইছি সেটা দেখাই দিতেছি। সবাই লেখেন এম ডান, এত কিছু লেখা লাগবে না। এম ডান এইটা বুঝলে টাইপ 3 এর যত কঠিন ম্যাথ আসুক সবই ললিপপ। আর এইটা আমি কিভাবে আনছি ম্যাজিক মেথডটা বেসিক দিয়ে সেটা আমি দেখাই দিতেছি এই সূত্র দিয়ে। সবাই একটু কমেন্টস করেন এম ডান হয়েছে নাকি? এইটা যদি বুঝে থাকেন টাইপ 3 এর যেই ম্যাথ জীবনে পারতেন না সেগুলো এখন ললিপপ সিস্টেমে পারবেন সবাই। সবাই একটু কমেন্টস করেন। আচ্ছা, এখন যে কোনো একজনের প্রশ্ন ধরে ভাই আপনি ম্যাজিক শিখাচ্ছেন বেসিক শিখাবেন না। এবার আসেন, পৃথিবীতে ম্যাজিক বললে ম্যাথে কোনো শব্দ নাই, সবই বেসিক। এনতম পদ সমান কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আপনারা যদি 12তম পদ বলে, 12তম পদ, তার মানে আমার n এর মান কত? 12। তাহলে n এর মান যদি আপনি এখানে 12 বসান তাহলে 12 মাইনাস 1 ডি মানে কি? a প্লাস 11d না? তার মানে আমি তো 12তম পদে যে 11 প্লাস a প্লাস 11d লিখলাম, এটা আমি এই সূত্র দিয়েই লিখছি। যদি আপনারা বলা হয় 57তম পদ, 57তম পদ মানে কি? n এর মান 57, তাহলে n এর মানে 57 বসান, বসাইলে আসে কত? 56d না? তার মানে আমি সূত্রটা দিয়েই এই ম্যাজিক মেথডটা বানাইছি। আমার কথা কি বুঝছেন? আবার টাইপ 2 এর যে সূত্রটা লিখছিলাম যে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1, এটা আমি এই সূত্র দিয়ে বানাইছি। কথা কি বুঝছেন? তার মানে আমি আপনাকে যে ম্যাজিকগুলো শিখাবো এগুলো সবই বেসিক থেকে তৈরি করা। কারো আগ্রহ থাকলে আমি ক্লাসের শেষে দেখাই দেবো টাইপ 2 সূত্রটা কিভাবে এরকম এনতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি দিয়ে বানানো হয়েছে সেটা। সবাই কি এম ডান হয়েছে? এম ডান হইলে এখন পাবেন রিয়েল মজা, এখন পাবেন রিয়েল মজা। আচ্ছা, এবার আসেন টাইপ 3 খেলা আমাদের শুরু ম্যাজিকের। টাইপ 3 আমাদের এবার ম্যাজিকের খেলা শুরু। খুব মনোযোগ সহকারে সবাই দেখেন, যারা ম্যাজিক বক্সটা একটু কম বুঝছেন কোনো সমস্যা নেই, আমি অনেকগুলো এক্সাম্পল করাবো টাইপ 3, সেগুলো দিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে কি বলছে একটু দেখি। 3 নম্বর কোশ্চেনটাতে কি বলছে? 1,4,7,10 ডট 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 ধারার 29তম পদ, 29তম পদ। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, আমরা কি শিখলাম? যদি টাইপ 3 এর কোনো প্রশ্ন আসে তাহলে আমরা কি করবো? এটা ম্যাজিক মেথডে করব। কিভাবে করব? বাইর করতে বলছে কি 29তম পদ। আচ্ছা, 29তম পদ বাইর করতে বলছে, খুব ভালো কথা। 29তম পদ আমরা কি শিখছি? ম্যাজিক মেথড অনুসারে a প্লাস ডি। আচ্ছা, তারপরে গল্প কি? কততম পদ? 29। যততম পদ বলবে তার থেকে এক কম, তাহলে 29 যেহেতু বলছে তাহলে এই জায়গায় নেবো কত? 28। সবাই কি আবার কথা বুঝছেন? টাইপ 3 এর কোনো ম্যাথ আসলে আমাদের প্রথম কাজ কি? কততম পদের মান বের করতে বলছে? 29তম পদের মান। তাহলে আমার 29তম পদ ভালো, প্রথমে কি a প্লাস ডি নেব, তারপর কি যততম পদ বলছে তার থেকে এক কম, তাহলে 29 থেকে এক কম কত? 28। এই পর্যন্ত কি হয়েছে? আচ্ছা, এবার a মানে কি? প্রথম পদ। a মানে কি? প্রথম পদ, তাহলে প্রথম পদ কত? 1। আচ্ছা, ডি মানে কি? সাধারণ অন্তর। সাধারণ অন্তর বাইর করার সূত্র কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ দেওয়া আছে 4, প্রথম পদ দেওয়া আছে 1, তাহলে ডি কত? 3। তাহলে a পাইলাম 1, ডি পাইলাম 3। 28 সাথে 3 গুণ করলে হচ্ছে 84, তাহলে 1 আর 84 যোগ করলে হচ্ছে 85। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমাদের গল্প কি? যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে টাইপ 3, আমি আরো অনেকগুলো এক্সাম্পল দেখাবো, সবাই একদম ক্লিয়ার করে ইনশাল্লাহ ছাড়বো। কেউ যদি প্রথম এক্সাম্পল একটু কম বোঝেন, ভয় পাওয়ার কিছু নাই, একই নিয়মের 3 থেকে 4টা ম্যাথ করাবো, যাতে যারা একটু কম বোঝেন সে জানি অন্তত 3 বা 4 নম্বর ম্যাথে আইসা পুরো বিষয়টা ক্লিয়ার করে ফেলেন। আর যারা ভালো বোঝেন তারা তো প্রথম 2টা এক্সাম্পলই বুঝে যাবেন। আমি যে ভালো বোঝেন তারেও বোঝানোর দায়িত্ব আমার, যে কম বোঝেন তারে বোঝানোর দায়িত্ব আমার, কারণ আপনারা সবাই তো আমার স্টুডেন্ট। এই জন্য পুরো ক্লাসটা শুধু টাইপ যখন আমি যতক্ষণ মতো না শেষ করব ততক্ষণ মতো ধৈর্য সহকারে আমার সাথে থাকেন।
এরপর তো আপনার আমি বলতেছি পুরো টাইপ কি ডান হয়েছে নাকি। আচ্ছা, তাহলে 29তম পদ মানে কি a প্লাস ডি, যেহেতু 29 বলছে তাহলে 29-এর থেকে 1 কম মানে কি 28। আচ্ছা, তাহলে a প্লাস 28 ডি। এ মানে কি, এ মানে হচ্ছে আমার প্রথম পদ, আর ডি মানে কি সাধারণ অন্তর। কিভাবে বের করব, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সবাই যদি 3 নম্বর এক্সাম্পলটা বুঝে থাকেন একটু লেখেন তো, এক্সাম্পল 3 ডান। যদি 3 নম্বর এক্সাম্পলটা, সরি এটা 3 না 2, এটা ভাই এক্সাম্পল নাম্বার 2, এটা এক্সাম্পল নাম্বার 2। সবাই যদি বুঝে থাকেন এক্সাম্পল নাম্বার 2 লেখেন এক্সাম্পল 2 ডান। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। আমি আরেকটা এক্সাম্পল করাইলে আরো ক্লিয়ার হবেন। একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, 2 যদি ডান হয় খুব ভালো কথা। আমি এখন এক্সাম্পল 7 করাবো। যারা এক্সাম্পল 2 খুব ভালো বুঝছেন তারা 7 নিজেরা করেন, আর যারা এক্সাম্পল 2 একটু কম বুঝছেন তারা 7 নম্বরটা দেখেন। যারা ভালো বুঝছেন 7 নম্বরটা নিজেরা করে ফেলেন, আর যারা কম বুঝছেন তারা বোর্ডের দিকে তাকান। 7 কি বলছে, -5 -12 -19 ধারাটির 10তম পদ, 10তম পদ। আচ্ছা, কি বাইর করতে বলছে, 10তম পদ। আমরা ম্যাজিক মেথড অনুসারে শিখছি কি a প্লাস ডি লিখবো। প্রথমে ম্যাজিক মেথড অনুসারে কি শিখছি, a প্লাস ডি লিখলাম। কততম পদ, 10। যততম পদ বলবে তার থেকে 1 কম, তাহলে 10 বললে 10-এর থেকে 1 কম কত, 9। এই পর্যন্ত কি ঠিক আছে ভাইয়া। তাহলে 10তম পদ মানে কি a প্লাস 9d। এ মানে কি প্রথম পদ, তাহলে এ দেয়া আছে কত, -5। ডি মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখানে কিন্তু দ্বিতীয় পদ মানে কি -12, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। বিষয়টা বুঝেন, এই অঙ্কে কিন্তু অনেকে ভুল করবেন। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে আমার দ্বিতীয় পদ কত, -12। একটা সূত্রের মাইনাস আছে, প্রথম পদ কত, -5। সবাই কি লেখাটা বুঝছেন। আমার ডি বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে -12 হচ্ছে আমার দ্বিতীয় পদ, -5 হচ্ছে আমার প্রথম পদ। মাঝখানে কিন্তু একটা সূত্রের মাইনাস আছে, তাহলে -12 এই মাইনাসে মাইনাসে +5, তার মানে কত, -7। তাহলে এ পাইলাম কত, -5, আর ডি পাইলাম কত, -7। তাহলে -5 -63, দ্যাট মিনস হচ্ছে -68। সবাই কি আমার কথা বুঝছেন। তাহলে আমাদের গল্পটা কি দাঁড়াইলো, যততম পদ বলবে, কততম পদ, 10তম পদ। 10তম পদ মানে কি a প্লাস ডি। এবার যততম, 10 বলছে 10-এর থেকে 1 কম কত, 9। যদি 12 বলতো 12-এর থেকে 1 কম কত, 11। 21 বললে 21-এর থেকে 1 কম কত, 20। তখন তো কি a প্লাস 20d। 12তম পদ বের করতে বললে ওই তো কি a প্লাস 11d। সবাইকে আমার কথা বুঝছেন। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 7 ডান। যদি সহজ কোশ্চেন হয় তাহলে এই ধরনের কোশ্চেন আসবে। কথা কি বুঝছেন। আচ্ছা, আমরা কি শুধু সহজ জিনিস শিখবো, অবশ্যই না। আমরা সহজ জিনিসও শিখবো, মধ্যম জিনিসও শিখবো, একটা টাইপের কঠিন জিনিসও শিখবো। এখন আমি শিখাবো এই টাইপের যদি কঠিন ম্যাথ আসে তাইলে কি আসবে সেটা আমি দেখাচ্ছি। তার আগে সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 7 কি ডান হয়েছে কিনা। মানে আমরা প্রত্যেকটা টাইপ পড়ার সময় ইনশাল্লাহ সহজ, মধ্যম, কঠিন সব ধরনের প্রশ্ন ইনশাল্লাহ অ্যান্সার করা শিখবো। প্রথমে টাইপের শুরুতে সহজটা শিখবো, তারপর মধ্যমটা শিখবো, লাস্টে কঠিনটা শিখবো। যদি আপনার সোজাটা না পারেন কঠিনটা কি কোনোদিন পারবেন। এখন আমি কঠিনগুলো করাবো, যেহেতু সোজাটা পারছেন টাইপ 3 তাহলে কঠিনটাও পারবেন। আচ্ছা, সবাই একটু ফিডব্যাক দেন তো, বুঝছেন কিনা একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি, সরি এক্সাম্পল 7, এক্সাম্পল 7 কি ডান হয়েছে নাকি।
এক্সাম্পল 7 কি ডান হয়েছে কিনা? আচ্ছা, এইবার ভাইয়া খুব মনোযোগ দেন। এবার আমরা একটু কঠিন 3টা ম্যাথ করব। কিন্তু ভয় পাবেন না, একদম সোজা করে করব। আচ্ছা, প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 12। প্রথমে 12 করব। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন। 12 নম্বর কোশ্চেনটা অনেকেই হচ্ছে কঠিন করে শিখছেন, বিশেষ করে 37তম প্রিলির কোশ্চেন ছিল। এটা দেখেন কত বেসিক নির্ভরভাবে শেখা যায়। 12 নম্বর কোশ্চেনে কি বলছে? একটা সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10। একটা সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর দেয়া আছে 10 এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত? 15তম পদটি কত? ভাই একটু মনোযোগ সহকারে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। খুব মনোযোগ সহকারে বোঝেন। সাধারণ অন্তর দেয়া আছে 10, তার মানে ডি এর মান দেয়া আছে কত? 10। 6তম পদটি 52। আচ্ছা, 6তম পদ মানে কি? 6তম পদ মানে কি? আমরা শিখছি কি a প্লাস ডি। তাহলে 6তম পদ মানে কি? 6 এর থেকে 1 কম হবে, তার মানে কি a প্লাস 5d। 6তম পদ মানে কি a প্লাস 5d না? এই 6তম পদটা দেয়া আছে 52, তার মানে কি a প্লাস 5d সমান সমান দেয়া আছে কত? 52 না? সবাই কি আমার কথা বুঝছেন? 6তম পদ মানে কি a প্লাস 5d। আচ্ছা, এই a প্লাস 5d সমান সমান দেয়া আছে কত? 52। চাইছে কি 15তম পদটি। তাহলে 15তম পদ সমান সমান কি a প্লাস d, যা দেয়া আছে তার থেকে 1 কম। তাহলে 15 দেয়া থাকলে 15 থেকে 1 কম মানে কি 14d। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন পরে পাইলাম কি আমার সাধারণত d দেয়া আছে 10। খুব ভালো কথা। 6তম পদটা দেয়া আছে 52। তাহলে 6তম পদ মানে কি a প্লাস 5d। সমান সমান দেয়া আছে কত? 52। চাইছে কি 15তম পদটি কত? 15তম পদ মানে কি a প্লাস 14d। আচ্ছা, d দেয়া আছে কত? 10। এখন আমি যদি কোনোভাবে ভাইয়া এর মানটা বাইর করতে পারি, তাইলে কি আমার অঙ্কটা শেষ না? d এর মান 10 দেয়া আছে, আপনি যদি এখন কোনো মতে এর মানটা বাইর করতে পারেন, তাহলে কি অঙ্ক শেষ না? এর মান কেমনে বাইর করবেন? দেখেন, a প্লাস 5d সমান সমান দেয়া আছে 52। তাহলে বা a প্লাস 5 d এর মান কত? 10 সমান সমান কত? 52। তাহলে বা এখানে আসে কত? 50। তাহলে a সমান সমান কত? 52 মাইনাস 50, দ্যাট মিন্স কত? 2। এর মান বের করাটা দেখছেন? a প্লাস 5d সমান সমান দেয়া আছে 52। আপনি যদি এখানে d এর মান 10 বসান, তাহলে কি এর মান 2 পান না? এখন এর মানটা এখানে যদি 2 বসায় দেই, তাহলে কি 2 প্লাস 140, দ্যাট মিন্স হচ্ছে 142। এইটাই বিভিন্ন গাইড বই অনেক কঠিন করে সমাধান দেয়া। তাহলে আপনি যদি বেসিকটা পারেন, বেসিকটা কি সাধারণত d দেওয়া আছে 10, 6তম পদ 52 মানে কি a প্লাস 5d সমান সমান দেওয়া আছে 52, 15তম পদ বের করতে বলছে, দ্যাট মিন্স কি ম্যাজিক মেথড অনুসারে a প্লাস 14d। আচ্ছা, যেহেতু d দেওয়া আছে 10, d বসাই দিলাম। এখন আমার টার্গেট কি কোনো না কোনোভাবে a বাইর করা। তাহলে আমার অঙ্ক শেষ। a বাইর করবো কিভাবে? এখানে শুধু d এর মানটা বসাই দিলেই এর মানটা চলে আসবে। এর মান আসছে কত? 2, বসাই দেবেন, গান শেষ। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 12 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 12 ডান। সবাই একটু কমেন্টস করেন তো, এক্সাম্পল 12 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 12 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এক্সাম্পল 12 ডান। এবার আসেন এক্সাম্পল নাম্বার 14। এক্সাম্পল নাম্বার 14। এক্সাম্পল নাম্বার 14। 14টাও একটু পেঁচানো কোশ্চেন, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, তাইলেই পারবেন। যদি বেসিক ক্লিয়ার থাকে, এগুলো কোনো ম্যাথই না। এখন একটা ধারার প্রথম সংখ্যাটি 2, একটা ধারার প্রথম সংখ্যাটি 2, খুব ভালো কথা। এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে ধারার 202তম পদটি কত? 202তম সংখ্যাটি কত? 202তম সংখ্যাটি। আচ্ছা, 202তম সংখ্যা বা পদ যদি বলে 202তম, আমরা কি শিখছি? a প্লাস d।
আমরা শিখছি কি এ প্লাস ডি, যেহেতু 202 বলছে তাহলে 202 এর আগে কত 201, এই পর্যন্ত কি ঠিক আছে? 202তম সংখ্যা বা 202তম পদের মান বের করতে বলছে, তাহলে কি এ প্লাস ডি, যেহেতু 202 বলছে তাহলে কি হবে 201, তাহলে এ প্লাস 201 ইন্টু ডি। আচ্ছা, খুব ভালো কথা। এবার প্রথম বলছে কি প্রথম সংখ্যাটি 2, তার মানে এর মান কত 2, এর মানে কি প্রথম পদ বা প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা এর মান দেওয়া আছে কত 2। এখন ভাইয়া আমি যদি কোনো মতে ডিভাইড করতে পারি তাহলে কি অঙ্ক শেষ না? কোনো মতে যদি ডিভাইড করতে পারি তাহলে অঙ্ক শেষ। এবার আসেন পুরো প্রশ্নটা পড়ি। একটি ধারার প্রথম সংখ্যাটি 2 এবং এর পরের প্রতিটি সংখ্যা, এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যার থেকে 4 বেশি হলে, আগের সংখ্যা থেকে 4 বেশি হলে বিষয়টা দেখেন ভাইয়া, অঙ্কটা কত সোজা। বলা হয়েছে এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে। আচ্ছা, এর পরের প্রতিটি সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটা যদি 2 হয়, বলছে কি এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি, তাহলে প্রথমটা যদি 2 হয় তাহলে পরেরটা কত 6 না? কারণ 2 থেকে কি 4 বেশি হইতে হবে, তারপরেরটা কি 10 না? বিষয়টা দেখেন, এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি, তার মানে প্রথমটা যদি 2 হয় তাহলে পরেরটা যদি 6 হয় তাইলে কি 4 পার্থক্য হয়। এর পরেরটা যদি আবার 10 হয় তাইলে কি 4 পার্থক্য হয় না? তার মানে আপনার কিছু করার দরকারই নেই, আপনি তো প্রশ্ন দেখে বুঝতেছেন ডির মান 4। কিভাবে? আমরা সমান্তর ধারার ক্ষেত্রে শিখছি কি পরপর দুইটা পদের বিয়োগফল যদি একই রকম হয়, তাহলে আপনার এই ধারাটা যদি আপনি চিন্তা করেন কিভাবে শুরু হবে 2, 2 এর পর 6, 6 এর পর 10, তাহলেই তো এদের মাঝখানে ডিফারেন্স কত 4 না? এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি, তার মানে এই কথাটা দ্বারা আপনি কি বুঝতেছেন? আপনার ডি এর মান দেয়া আছে 4। সবাইকে আমার কথা বুঝছেন? আমি প্রথমে শিখেছিলাম কি সমান্তর দ্বারা কখন হবে পরপর দুইটা পদের বিয়োগফল যদি একই রকম হয়, তাহলে এই পদ থেকে যদি আমি 2 রে বিয়োগ করি তাহলে বিয়োগফল পাবো কত 4, এই পদ থেকে যদি এর আমি বিয়োগ করি তাহলে বিয়োগফল পাবো কত 4, তার মানে পরপর দুইটা পদের বিয়োগফল, দুইটা বিয়োগফল কত 4, একই রকম আছে, তাহলে তো সমান্তর দ্বারা। তার মানে এখানে যে ভ্যালুটা দেয়া আছে এটাই হচ্ছে ডি এর মান। তাহলে 201 এর সাথে 4 গুণ করলে 860, দ্যাট মিনস হচ্ছে 806। সবাইকে আমার কথা বুঝছেন? এগুলো কিন্তু ভাই অনেক কঠিন ম্যাথ, চাইলে এগুলো কিন্তু আমি বাদ দিতে পারতাম, কিন্তু আমরা সহজ জিনিসও শিখবো, মধ্যম জিনিসও শিখবো, কঠিন জিনিসও শিখবো। কারণটা হচ্ছে এখন ম্যাথমেটিক্সের কোশ্চেন বিসিএস প্রিলিতে অনেক বেশি বেসিক নির্ভর এবং অনেক বেশি কঠিন হয়। সুতরাং যদি মনে করেন যে ভাইয়া সব সোজা সোজা ম্যাথ করাই দিবে, তাইলে তো ভাইয়া আপনি পরীক্ষার সোজা ম্যাথগুলো পারবেন, কঠিন ম্যাথ আসলে কি করবেন? এখন তো ম্যাক্সিমাম কঠিন কোশ্চেন আসে, এজন্য প্রথম একটু ভয় লাগতে পারে যে আল্লাহ এই কঠিন ম্যাথ কিভাবে পারবো। আমার সাথে ঠিকমতো ক্লাস করেন, সোজা মধ্যম কঠিন হিসাবে সব ম্যাথ পারবেন। যেমন এই ধরনের ম্যাথ আপনি কোনো লেকচার শিটে পাবেন না, কারণ এগুলো কঠিন জিনিস বাদ দিয়ে পড়ানো হয়। কিন্তু আপনাকে পরীক্ষার কোশ্চেন যদি কঠিন হয় তাহলে আপনি কি করবেন? এর জন্য ক্লাসে যদি কোনো জিনিস একটু কঠিন মনে হয় চ্যালেঞ্জটা নেবেন, যে না এটা শিখেই ছাড়বো, না শিখে যাবো কই। আর আমিও চ্যালেঞ্জ নিলাম, যত জিনিসই কঠিন হোক না কেন আপনার জিনিস আমি শিখেই ছাড়বো। সবাই যদি এটা বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 14 ডান। আজকে আমি আর একটা ম্যাথ করাবো, টাইপ 1টা আমি আজকে আর পড়াবো না, টাইপ 1 আমি আগামী ক্লাসে পড়াবো। ধারার উপর 4টা ক্লাস হবে, যদি কোনো কারণে আপনারা একটু কম বোঝেন, ঝামেলা হয়, প্রয়োজনে 5টা ক্লাস নেব। বেশি ক্লাস নিতে তো আপনাদের কোনো সমস্যা নেই, কষ্ট হবে আমার। আপনাদের আমি 80টা ক্লাস নেব বলছি, আমি যদি এখন 80টার জায়গায় 100টা নেই, আপনার কোনো ক্ষতি আছে? কষ্ট তো আমার হবে অতিরিক্ত 20টা ক্লাস নিতে। আর আমি সাধারণত 43 প্রিলিতে বলছিলাম ক্লাস নেব, যেটা তার থেকে বেশি ক্লাস নিছি। 44 প্রিলিতে যে কটা ক্লাস নেব বলছিলাম তার থেকে বেশি ক্লাস নিছি। আল্লাহ যদি চায় আপনাদের আমি বলছি 80টা, তার থেকে বেশি ক্লাসই হবে। এজন্য কোনো কিছু কম বুঝলে কোনো সমস্যা নেই, প্রয়োজনে রিভিউ ক্লাস হবে বা সলভ ক্লাস হবে। ম্যাথ ইনশাল্লাহ আপনার আমি শিখেই ছাড়বো, এটা হলো আমার চ্যালেঞ্জ। কথা বুঝছেন? শুধু জাস্ট আপনার ধৈর্য আর আগ্রহটা থাকতে হবে। কারণ ভাইয়া ম্যাথ হচ্ছে টেস্ট ম্যাথ, এটা T20 না যে এক ক্লাস করে সব শিখে দেবো। আমার কথা কি বুঝছেন? এটা হচ্ছে টেস্ট ম্যাচ, এটা T20 না যে দুইটা শর্টকাট দেখা যায় আরে অস্থির। আপনারা কিন্তু আপনি শুধু ধারার সবগুলা ক্লাস আমার সাথে করেন, করার পর দেখুন আপনি ধারার এক্সপার্ট হয়ে গেছেন, সব ধরনের ম্যাথ ইনশাল্লাহ পারেন। জাস্ট 4টা ক্লাস করেন ধারার, যে কোনো গাইড বই দেখেন ধারার, আপনার সর্বোচ্চ 2-4টা নাও পারতে পারেন, এছাড়া বাকি সব পারবেন যে কোনো গাইড বই। আমি দায়িত্ব নিয়ে বললাম যে কোনো গাইড বইয়ের আমি ধারা পুরোটা পড়ানোর পর 90 থেকে 95% ম্যাথ প্রত্যেকে পারবেন যদি ঠিকমতো ক্লাসগুলো করেন।
আচ্ছা, আজকের দিনের লাস্ট অঙ্ক এক্সাম্পল নাম্বার 11। এটা একটু কঠিন ম্যাথ, একটু মনোযোগ সহকারে দেখেন। যদি খুব কঠিন করে কোশ্চেন আসে তাহলে 11 নম্বর কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, 11তে কি বলছে একটু দেখি। একটা সমান্তর ধারার প্রথম পদ 11, প্রথম পদ 11, তৃতীয় পদ 27, তৃতীয় পদ 27। 27 হলে ধারাটির 11তম পদ কত? 11তম পদ কত? ভাইয়া এটা আমি প্রথমে বেসিক দিয়ে করাচ্ছি, এটা শর্টকাট দিয়েও করা যায়, কিন্তু শর্টকাট দিয়ে করলে সমস্যা হচ্ছে প্রথম আর তৃতীয় পদ না দিয়ে যদি অন্য কোনো কিছু দিয়ে দেয় তাহলে তো কবি নীরব হয়ে যাবেন। আচ্ছা, আপনার বলছে একটা ধারার প্রথম পদ হচ্ছে 11, তৃতীয় পদ হচ্ছে 27। আচ্ছা, প্রথম পদ, আরেকটা হচ্ছে কি তৃতীয় পদ, আরেকটা হচ্ছে কি 11তম পদ। এই তো খেলা। আচ্ছা, আমরা শিখছি কি a প্লাস ডি, a প্লাস ডি, a প্লাস ডি। আচ্ছা, প্রথম পদ যত পদ থাকবে তার থেকে 1 কম, তাহলে প্রথম পদ মানে 1, 1-এর থেকে 1 কম মানে কত? 0। তাহলে ডি এর সাথে যদি 0 গুণ করি তাহলে তো থাকবেই না। তার মানে আমার a সমান সমান দেয়া আছে কত? 11। প্রথম পদ 11, তার মানে কি a সমান সমান 11। তৃতীয় পদ, তৃতীয় পদ মানে কি যা দেয়া থাকবে তার থেকে 1 কম, তাহলে কি a প্লাস 2d। তাহলে a প্লাস 2d সমান সমান দেয়া আছে কত? 27। a প্লাস 2d সমান সমান দেয়া আছে কত? 27। বাইর করতে বলছে 11তম পদ। 11তম পদ মানে কি 11 থেকে 1 কম মানে কি 10d। তার মানে আমার বাইর করতে বলছে কি a প্লাস 10d। আচ্ছা, এর মান দেয়া আছে কত? 11। আমি যদি এখন কোনো না কোনো ভাবে ডি বাইর করতে পারি তাহলে কি অঙ্ক শেষ না? গল্পটা বুঝেন। এই ম্যাথ শর্টকাট দিয়েও করা যায়, কিন্তু আমরা শর্টকাট দিয়ে করবো না, কারণ তখন প্রথম আর তৃতীয় পদ না দিয়ে যদি অন্য কোনো পদ দিয়ে দেয়, তৃতীয় আর সপ্তম পদ দিয়ে দেয়, তাইলে তো কবি নীরব হয়ে যাবেন। কারণ এটা মুখে মুখে বের করা যায়। ডি এর মান যে হচ্ছে আপনার 6, কথা বলতেন নাই? কারণ এত 11, 27, সরি ডি এর মান হচ্ছে 8, ডি এর মান বেরোবে 8। এটা তো মুখে মুখে বের করা যায়, এটা আমি দেখাবো, কিন্তু তৃতীয় আর সপ্তম পদ দিলে তো আপনি মুখে মুখে বের করতে পারবেন না। তাহলে গল্পটা কি, প্রথম পদ a পাইলাম 11, তৃতীয় পদ a প্লাস 2d পাইলাম 27। আমারে বাইর করতে বলছে 11তম পদ, তাহলে 11তম পদ মানে কি a প্লাস 10d। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে ডি বের করবো। কেমনে বের করবেন দেখেন, a প্লাস 2d সমান সমান দেওয়া আছে 27 আর a সমান সমান দেওয়া আছে 11। আপনি যদি এর কাছ থেকে এর বিয়োগ করেন, বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করি, তৃতীয় পদটা হচ্ছে বড়, প্রথম পদটা হচ্ছে ছোট। যদি তৃতীয় পদ থেকে যদি আমি প্রথম পদটা বিয়োগ করি, নর্মাল বিয়োগ করেন, বাংলা বিয়োগ, a প্লাস 2d মাইনাস a সমান সমান কি 27 মাইনাস 11। a কাটা যায়, তাহলে কি 2d সমান সমান কত? 16। তাহলে বা d ইকুয়াল টু কত? 16/2, দ্যাট মিনস হচ্ছে 8। তাহলে ডি এর মান হচ্ছে 8। তাহলে 11 প্লাস 80, দ্যাট মিনস হচ্ছে 91। সবাইকে আমার কথা বুঝছে? যদি না বুঝে থাকেন বিষয়টা আবার দেখেন। আপনারে বলছে প্রথম পদ a দেয়া আছে 11, তৃতীয় পদ a প্লাস 2d দেয়া আছে 27। তাহলে আপনার a প্লাস 2d সমান সমান 27, এটা মনে করেন সমীকরণ নাম্বার, এটা হচ্ছে 1, এটা মনে করেন 2। এখন আপনি যদি 2 থেকে 1 রে বিয়োগ করেন তাহলে কি এটা পান না? যারা একটু কম বুঝতেছেন তাদের জন্য বলতেছি, 2 থেকে যদি 1 রে বিয়োগ করেন তাহলে কি ডি পাচ্ছেন না? আর যারা ভালো বোঝেন তাদের এত কিচ্ছু করা লাগবে না। তারা কি করবেন, প্রথম পদ কি a দেয়া আছে 11, তৃতীয় পদ কি a প্লাস 2d দেয়া আছে 27। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে ডি বের করা। তাহলে আমি যদি a প্লাস 2d সমান সমান 27 আর a সমান সমান 11, যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে a কাটা যায়, তাহলে থাকে কত? 2d। এখানে থাকে কত? 16। তাহলে d সমান সমান কত? 16/2 ইকুয়াল টু 8। তাহলে এখন ডির মান বসাই দিলে কিন্তু গল্প শেষ। এখন অনেকে বলতে পারেন ভাইয়া প্রথম পদ 11, তৃতীয় পদ 27, এটা তো মোহে মোহে বোঝা যায় যে মাঝখানে দ্বিতীয় পদটা হবে 19। হ্যাঁ বোঝা যায়, কিন্তু আপনারা যদি এখানে তৃতীয় পদ দিত আর এখানে সপ্তম পদ দিত, তখন আপনি ডি এর মান কেমনে বের করতেন? আমার কথা বোঝেন নাই? তৃতীয় পদ আর যদি সপ্তম পদ দিত তখন ডি এর মান কেমনে বের করতেন? এই কারণে ওই শর্টকাটের হাবিজাবি ভুলে যান। এটা তো আমিও জানি, মুখে মুখে এই জায়গায় ডি এর মান 8 বের করা যায়। এই কোশ্চেন আসবে যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয়। আমার কথা কি বুঝছেন? অনেক বেশি কঠিন হলে এই ধরনের কোশ্চেন আসবে। আমি যখন টাইপ 4 পড়াবো আগামীকালকে সাধারণ অন্তরে, তখন দেখাই দেবো কেন আপনাকে এইটাই বেসিক দিয়েই করতে হবে। শুধুমাত্র এই ডাটা দিলে আপনি মুখে মুখে ডি এর মান 8 বাইর করতে পারবেন, কিন্তু কোশ্চেনের ডাটা যদি চেঞ্জ করে দেয়, তৃতীয় পদ দেয়া থাকে, সপ্তম পদ দেয়া থাকে, তখন কিন্তু আর ডি এর মান আপনি মুখে মুখে পারবেন না। কথা বুঝছেন? তাহলে এই জায়গার গল্প কি, আমরা এনতম পদের কনসেপ্ট ইউজ করে আমরা এটা করব। তাহলে সবাই যদি সবকিছু বুঝে থাকেন, লেখেন টাইপ 3 ডান।
কেউ লাইভ থেকে বিদায় নেন না, কথা আমাদের এখনো শেষ হয় নাই, কথা এখন শুরু হবে। টাইপ 3 ডান। টাইপ 3 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এবার আসেন খুব মনোযোগ সহকারে আমার কথা 5 মিনিট আগে শোনেন। আপনার করণীয় কি? আমি আপনাকে টাইপ 2 পড়াইছি, টাইপ 3 পড়াইছি। ধারার উপর আমার 4টা ক্লাস নেওয়ার কথা, যেহেতু এটা আমাদের প্রথম অধ্যায়, সবারই আমাদের পরস্পরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হইতে একটু সময় লাগবে। ধারার উপর আমি ক্লাস প্রয়োজনে নেব 5টা। কথা কি বুঝতে পারছেন? সূচকের উপর 4টা ক্লাস হবে, লগারিদমের উপর 4টা ক্লাস হবে। প্রথম ক্লাসটা যখন করবেন একটু কঠিন লাগবে, কারণ হয় আপনি প্রথম ধারা পড়া শুরু করছেন অথবা আগে একটু কঠিন নিয়মে পড়ছেন। আপনার জন্য যেটা সাজেশন, যখন আমি একটা অধ্যায় পড়ানো শুরু করব, প্রতিটা অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস করবেন, চেষ্টা করবেন লাইভ করার জন্য। কোনো কারণে যদি লাইভ করতে না পারেন তাহলে কি করবেন? আজকে ধারার আমি পার্ট 1 পড়াইলাম, পার্ট 2 পড়াবো আগামী সোমবার দিন রাত 10টায়। লাইভ যদি করতে না পারেন অবশ্যই সোমবার দিন রাত 10টার আগে এই ক্লাসটা শেষ করবেন, কারণ আপনি যদি এই কনসেপ্ট না পারেন আগামী ক্লাসে টাইপ 4 পারবেন না, টাইপ 5 এর কেস 2 পারবেন না। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে একটা ক্লাসের সাথে কিন্তু আরেকটা ক্লাসের ধারার সম্পর্ক আছে। ধারার পার্ট 1 যদি না বোঝেন পার্ট 2 কিন্তু বুঝবেন না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? তার মানে আপনাকে পার্ট 2 বুঝতে হলে অবশ্যই পার্ট 1 করে আসতে হবে। তাহলে রাহাত ভাইয়ের ক্লাস বোঝার সিস্টেম আমি বলে দেই। আমার কাছে পড়তে হলে পড়াশোনা করতে হবে। আমি হচ্ছে 2 সাইডটা টেকনিক দেখালাম, ম্যাজিক দেখালাম, আপনার কাছে খুব ভালো লাগলো, এগুলো দিয়ে ম্যাথ শেখা যাবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে সিস্টেমটা কি? আজকে যারা লাইভ করছেন আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে যদি কোনো কারণে কোনো ক্লাস লাইভ করতে নাই পারেন, প্রত্যেকদিন লাইভ করতে পারবেন বিষয়টা তো তা না। যদি কখনো লাইভ করতে না পারেন কোনো সমস্যা নাই, কিন্তু যখন আমি একটা অধ্যায় পড়াবো, খুব মনোযোগ সহকারে শোনেন, যখন আমি একটা অধ্যায় পড়াবো পার্ট 2 ক্লাস করার আগে অবশ্যই যে কোনো মূল্যে পার্ট 1 এর রেকর্ড ক্লাস করে নেবেন। পার্ট 3 যেদিন পড়াবো পার্ট 3 পড়ানোর আগে অবশ্যই পার্ট 2 করে নেবেন, কারণ ধারা আমি যখন পড়াবো ধারার একটা পার্টের সাথে কিন্তু আরেকটা পার্টের সম্পর্ক থাকবে। আপনারা আগামী ক্লাসেই দেখবেন যে এই জায়গায় যা শিখছেন এগুলা যারা ক্লাস করবেন, বাসায় বসে করবেন, তাদের কাছে পার্ট 2 অর্ধেক শেষ। আগামী ক্লাসে আমি দেখাই দেবো ম্যাজিকটা। আর যারা পড়বেন না তারা কিন্তু পার্ট 2 ক্লাস মাথার উপর দিয়ে দেবে। কিরে ভাই, কোথা দিয়ে ভাইয়া লিখলো যে এ 12তম পদ মানে a + 11d? আগামী ক্লাসে এগুলোর আরো প্রয়োগ হবে। কথা কি বুঝাইতে পারছি? এর জন্য যখন যেই টাইপগুলো আমি পড়াবো সেগুলো পড়বেন। আচ্ছা, এবার আসেন ক্লাস নোট। আমি আজকে 2টা টাইপ পড়াইছি, টাইপ 2 আর টাইপ 3। আমি তো সবগুলো এক্সাম্পল করাই নেই। আমি যদি সবগুলো এক্সাম্পল সমাধান দৈরা করাই তাহলে আমি তো শুধু সমাধান করাইতাম, আমি কি এত বেসিক বুঝাইতে পারতাম? আপনার কি সমাধান দরকার নাকি বেসিক বুঝিয়া নিজে নিজে ম্যাথ করা দরকার? 2টা কনসেপ্টে মার্কেটে ম্যাথ পড়ানো হয়। একটা হচ্ছে হাজার হাজার অঙ্ক শেখানো হয়। ভাইয়া বিষয়টা বুঝেন, এগুলো খুব ইম্পর্টেন্ট কথা, ম্যাথ শেখানো। আর একটা হচ্ছে নিয়ম শিখে নিজে নিজে হাজার হাজার ম্যাথ করা। আমি আপনাকে নিয়ম শিখাইয়া হাজার হাজার ম্যাথ আপনারও দিয়ে করাবো। কথা কি বুঝতে পারছেন? কারণ আপনারা যদি আমি শুধু সমাধান করে দেই তাহলে তো আপনারা গাইড বই কিনলেই পারেন, ওই গাইড বইতে তো সব ম্যাথের সমাধান দেওয়া আছে। তাহলে আপনি কেন আমার কাছে অতিরিক্ত 1000 টাকা দিয়ে ভর্তি হলেন, তাই না? তার মানে আমাদের রুলসটা হবে কি, আমি আপনাকে একটা টাইপের সম্ভাব্য যত ধরনের কোশ্চেন আসতে পারে সব কিন্তু শিখিয়ে দিছি। এইবার আপনি ক্লাস শেষে টাইপ 2 টাইপ 3 সবগুলো এক্সাম্পল নিজে সমাধান করবেন। করে যদি কোনোটা না পারেন গ্রুপে পোস্ট দিবেন যে ভাই আমি টাইপ 2 এর 7 নম্বর এক্সাম্পলটা পারতেছি না। আচ্ছা, কেউ না কেউ তো পারবেন, সে একটু সাহায্য করবেন। আচ্ছা, আরেকটু কথা বলে দেই, সবাই ক্লাস নোট করবেন। আজকে আমি যতটুকু পড়াইছি ক্লাসের পর টাইপ 2 আর টাইপ 3 সবগুলা ম্যাথ করে একটা খাতায় নোট করবেন। এই নোটটা একটু ছবি তুলে আমার এই গ্রুপে আপলোড করবেন। এতে লাভটা কি? আপনার নিয়মিত ম্যাথের চর্চা হয়ে যাচ্ছে। নাম্বার 2, যে কোনো একটা ম্যাথ পারবে না সে আপনার নোট থেকে সাহায্য নিয়ে কিন্তু ম্যাথটার সাথে সাথে শিখে ফেলতেছে। আবার আপনি যেই ম্যাথটা পারতেছেন না সেটাও কিন্তু আপনি কারো না কারো নোট থেকে শিখে নিতে পারতেছেন। এই কারণে দেখেন আমার গ্রুপে কিন্তু রাহাত জব যখন ছিলেন প্রচুর ম্যাথ নোট আমি শেয়ার দিতাম না, এগুলো কিন্তু আমার এই পেইড ব্যাচের নোট। তার মানে প্রত্যেকে পেইড ব্যাচে নিয়মিত নোট করবেন। এই নোটটা আপনার পরীক্ষার আগে কিন্তু রিভিশনের কাজেও লাগবে। কথা বলছেন? আমি গ্রুপ স্টাডি মেথডে পড়াই, সবকিছু সাইন্টিফিক মেথডে পড়াই। কথা কি বুঝছেন? আমি কি আমার কথা বুঝাইতে পারছি? আমি কিন্তু আজকের ক্লাস নিছি কতক্ষণ দেখেন, আজকের আমি ক্লাস নিছি 1 ঘন্টা। আমি 1 ঘন্টা শুধু 2টা টাইপ করাইছি। আর আমি যদি দৈরা শুধু সমাধান করাইতাম আমি কিন্তু 40টা ম্যাথ করাইতে পারতাম। ওই সিস্টেমে পড়া কোনো লাভ নাই। তার নোটের উপরে সবাই অবশ্যই একটা কথা লিখবেন, রাহাত স্যারের
পেইড ব্যাচের ক্লাস নোট, পেইড ব্যাচের ক্লাস নোট, আর নিচে লিখবেন নোটটি করেছেন, আপনার নাম লিখবেন। আর আরেকটু ঘোষণা দিয়ে দেয়, নোট করার যাতে উৎসাহ অনেক বেশি পান সেই ঘোষণাটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা নোটে যারা যারা নোট করবেন প্রতিটা নোটের উপর লিখবেন রাহাত স্যারের পেইড ব্যাচের ক্লাস নোট, নোটটি করেছেন, নিজের নাম লিখবেন। প্রত্যেকটা পার্টের উপর নোট করবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। যখন একটা অধ্যায় পুরো শেষ হয়ে যাবে, পুরো অধ্যায়ের সবগুলো নোট যেগুলো আগে করে রাখছেন এগুলো সবাই একসাথে গ্রুপে আপলোড করবেন। যাদের নোট সবচেয়ে সুন্দর হবে এরকম দুইজনকে, এই যে আগ্রহ পাওয়া শুরু করবেন এখনই, প্রতিটা অধ্যায়ের জন্য প্রতিটা অধ্যায়ের সেরা নোট করা দুইজনকে প্রত্যেককে 500 টাকা করে বিকাশ করা হবে। তার মানে আপনি একটা অধ্যায়ের নোট যদি ভালো মতো করতে পারেন আপনি 500 টাকা পাবেন। এরকম ম্যাথে প্রায় 36 থেকে 37টা টপিক আছে। তার মানে আপনি যদি 36টা টপিকের নোট খুব ভালো মতো করে প্রত্যেকটার পুরস্কার আপনি পান, তাহলে কিন্তু আপনি এই ব্যাচ থেকে 18,000 টাকার পুরস্কার নিয়ে দিতে পারবেন, মানে ক্যাশ টাকা নিয়ে দিতে পারবেন, কারণ আমি তো বিকাশ করবো। তার মানে আপনি আমার 1000 টাকা দিয়ে ভর্তি হইয়া ম্যাথও শিখলেন, পাশাপাশি কিন্তু আপনার 18,000 টাকা পুরস্কার দিতে আরো সুযোগ আছে, আর্থিক পুরস্কার। তার মানে যারা ভালো নোট করবেন এরকম প্রতিটা অধ্যায়ের সেরা নোট প্রদানকারী দুজনকে প্রত্যেককে 500 টাকা করে বিকাশ করা হবে প্রতিটা অধ্যায়ের জন্য। কথা কি বুঝতে পারছি? তার মানে আপনাদের আমি আরেকটু উৎসাহিত করে দিলাম যাতে নোট করতে পারেন। কথা বুঝতে পারছেন? তার মানে আপনি ঠিকমতো পড়াশোনা করলে ম্যাথও শিখবেন। সবগুলো নোট তো জেতার দরকার নেই, আপনি 36টা টপিকের যদি 10টা নোটে পুরস্কার পান তাহলেও তো 5,000 টাকা পাইলেন। তাহলে আপনার পড়া হইলো, নোট করলে এটা রিভিশনেও কাজে লাগলো, প্লাস আবার 10,000 টাকা পুরস্কারও পাইলেন, বা 5,000 টাকা পুরস্কারও পাইলেন, বা 2টা নোটের পুরস্কার পাইলে তো আপনার আমার কাছে কোর্স ফিটা উঠে গেল 1,000 টাকা, তাই না? এর জন্য রাহাত ভাইয়ার সব সিস্টেমে একটু ডিফারেন্ট। আমি সবসময় নিজেকে ব্যতিক্রমী দাবি করি, গতানুগতিক না। আচ্ছা, তাহলে আমরা যদি পড়াটা বুঝে থাকি, আরো 3-4টা ক্লাস করি, ধারাটা পুরো শেষ করি, আমার সাথে আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হোক। যারা আজকে একটু কম বুঝছেন, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ধারার উপর সলভ ক্লাস হবে। আপনি শুধু মনোযোগ সহকারে ধারার সবগুলা ক্লাস আমার সাথে করার পর দেখেন ম্যাথ কঠিন কিনা। ধারার সবগুলা ক্লাস করার পর দেখেন ম্যাথ কঠিন কিনা। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনার ম্যাথের ভয় কেটে যাবে যদি জাস্ট আমাকে একটু ফলো করেন। আচ্ছা, তাহলে ভাইয়া এই পর্যন্ত থাকুক। আরো অনেক নিয়ম টিয়ম আসবে, আমি সবকিছু একদিন একটা আলাদা ক্লাস নিয়ে বলে দেবো যে ক্লাস খুঁজে পাবেন কিভাবে, অ্যানাউন্সমেন্ট থেকে, তারপর হচ্ছে কোনো নোট কিভাবে ফাইন্ড আউট করবেন, ম্যাথ না বুঝলে কি করবেন। আপাতত আগে 3টা ক্লাস নেই, আমার পড়াটা একটু বোঝেন, ধরনটা একটু বোঝার চেষ্টা করেন, তারপর আমরা হচ্ছে একটা আলাদা ক্লাসই নেবো যেখানে আমরা শিখবো কোনো কিছু না বুঝলে কিভাবে কোশ্চেন করতে হবে, ক্লাস খুঁজে পেতে হবে কিভাবে 1 সেকেন্ড নষ্ট না করে, তারপর হচ্ছে নোট কিভাবে করব, প্রিন্ট আউট না করে কিভাবে লেকচার শিটের কাজ করা যায়। কথা কি বুঝতে পারছেন? সবকিছুই নতুন নতুন করে শিখবেন। আচ্ছা, অনেকেই মেয়েদের নিয়ে হচ্ছে অনেক বেশি করা শুরু করে দিচ্ছেন, সমস্যা নাই, ছেলেরা পুরস্কার পাবে একটা, মেয়েরা পাবে একটা। এই যে আমি তো ছেলে, আমি তো অলওয়েজ ছেলেদের পক্ষে থাকবো, তাই না? যেই দুজনকে পুরস্কার দেওয়া হবে এর মধ্যে একজন হবে ছেলে, একজন হবে মেয়ে। তার মানে যতই সুন্দর নোট মেয়েরা করুক না কেন, 2টা নোট কোনোদিনই মেয়ে পাবে না। একটা পুরস্কার পাবে মেয়ে, একটা পুরস্কার পাবে ছেলে। তার মানে মেয়েরা যতই সুন্দর নোট করুক পুরস্কার তাদের যাবে একটা, ছেলেরা যতই খারাপভাবে নোট করুক তাদের মধ্যে কিন্তু পুরস্কার যাবে একটা। এবার কি সিদ্ধান্তটা ভালো হয়েছে? সিদ্ধান্ত ভালো হয়েছে? তা না তো সব নোট মেয়েরাই নিয়ে যাবে পুরস্কার। তাহলে আমি প্রথমে পুরস্কারটা 2 ভাগ করে দিলাম, একটা ছেলে পাবে, একটা মেয়ে পাবে। কিন্তু ছেলেরা যদি ঠিকমতো নোট না করেন আমি কিন্তু এই সিস্টেম আর রাখবো না, তখন কিন্তু যারা ভালো নোট করবেন তারাই পাবেন। কারণ আমি তো ভাই এখন পর্যন্ত 6টা পেইড কোর্স পড়াইছি। আগে রেগুলার পুরস্কার দিতাম না, মাঝে মাঝে পুরস্কার দিতাম। আমার কাছে ম্যাক্সিমাম পুরস্কার মেয়েরাই পেয়েছে, কারণ নোট তো রেগুলার মেয়েরাই করে, ছেলেরা তো করে না। না, এবার আর একটু বলে দেবে, শুধু হাতের লেখার উপর বেস করে পুরস্কার দেওয়া হবে না। শুধু আপনার হাতের লেখা সুন্দর এই ক্রাইটেরিয়ার উপরে শুধু পুরস্কার দেওয়া হবে না। হাতের লেখা সুন্দর হইলে একটা অ্যাডভান্টেজ থাকে, এটা সবসময় থাকবে। আপনার হাতের লেখা একটু ভালো হইলে
যদি একটা প্রশ্নে 10-এ 7 পাওয়ার কথা থাকে আপনাকে 10-এ 8 দিবে। কিন্তু যার হাতের লেখা খারাপ একই কোনো প্রশ্নে 10-এ 8 পায় না। আপনি যদি সুন্দর কোয়ালিটিফুল নোট করতে পারেন সেক্ষেত্রে আপনার হাতের লেখা খারাপ হলেও সমস্যা নাই। নোটটা যদি ভালো হয় হাতের লেখা খারাপ হলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের আরও অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত আসবে, আপনাদের সবই ইনশাল্লাহ পছন্দ হবে, সবই ডিফারেন্ট হবে। রাহাত ভাইয়া নতুনত্ব আনার চেষ্টা করে, আর ক্লাস 3টা আরও করেন, তারপর আমরা একটা ফিডব্যাক নেবো। আর আজকের ক্লাসটা কেমন হয়েছে আমি একটা স্ট্যাটাস দেবো, ওই স্ট্যাটাসের নিচে আপনি একটু কমেন্টস করবেন আপনার ফিডব্যাকটা। সেখান থেকে আমি কমেন্টসগুলো পড়লে বুঝতে পারবো যে আসলে আপনারা কেমন ক্লাসটা আজকে এনজয় করছেন। কারণ সবার কমেন্টস তো আসলে এখানে দেখা পসিবল হয় না। আমি যে স্ট্যাটাসটা দেবো স্ট্যাটাসটাতে সবাই একটু কমেন্টস করে দিন আজকের ক্লাসটা আপনার কাছে কেমন লাগছে। তাহলে ভাই আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ যদি বাঁচায় আবার আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবার দিন। আপনাদের ক্লাস হলো শনি সোম বুধ রাত 10টায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ইনশাল্লাহ নেক্সট সোমবার দিন রাত 10টায় দেখা হবে। সবার প্রতি অনুরোধ থাকবে সোমবার দিন রাত 10টার আগে টাইপ 2 টাইপ 3 দুইটা করে ফেলবেন। দুইটা টাইপের পুরো ম্যাথগুলো কইরা গ্রুপের নোট আপলোড করবেন যাতে আপনি রেগুলার পড়াশোনার ভিতর থাকেন। তাহলে আগামী ক্লাসটা আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন। আর আজকের ক্লাস যদি না পড়েন আগামী ক্লাস কিন্তু ধরতে কষ্ট হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আর আমি যে স্ট্যাটাসটা দেবো ওই স্ট্যাটাসে একটু কমেন্টস করেন যে কেমন হয়েছে আজকের ক্লাসটা। আর কারো যদি কোনো ম্যাথে কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা নাই, ধারার উপর একটা সলভ ক্লাস হবে। কথা কি বুঝতে পারছেন? সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। টাইপ 1 আগামী ক্লাসে করানো হবে। টাইপ 1 আগামী ক্লাসে করানো হবে। এই টাইপ 1 আগামী ক্লাসে করানো হবে। ধন্যবাদ।